আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। হাসিনা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দাখিলের আরও খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের দুই সহকর্মী হাসান জাবেদ ও নিয়ামুল আজিজ সাদেক। প্রথমেই যাচ্ছে স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, অভিযোগ তো দাখিল তো হয়েছে, আর কি খবর আছে আপনার কাছে? কাকলি, আনুষ্ঠানিক অভিযোগ কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রার কার্যালয় সেখানে জমা হয়েছে। এখন সেই অভিযোগের উপর মানে আনুষ্ঠানিক যে অভিযোগ দাখিল করেছে সেই আনুষ্ঠানিক অভিযোগের উপর অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে একটা শুনানির ব্যাপার আছে, সেটা শুনানি হবে। শুনানি হওয়ার পরই হয়তো আনুষ্ঠানিক অভিযোগটা আমলে নেবে। তারপর হবে অভিযোগ গঠনের জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করবে। শেষ দিনে অভিযোগ গঠনের উপর শুনানি হবে, হয়তো কয়েকটা দিন অভিযোগ গঠনের উপর শুনানি হবে, তারপর অভিযোগ গঠন হবে। অভিযোগ গঠন হলে পরে আমরা বলতে পারবো এই মামলায় আনুষ্ঠানিক বিচার কাজটা শুরু হয়েছে। তবে আজকে যেটা হয়েছে যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে। আপনারা জানেন যে গতকালই কিন্তু চিফ প্রসিকিউটর একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আজকে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে। এর আগে গত 12ই মে এই অভিযোগপত্রটি প্রসিকিউশনের কাছে জমা দেয়, চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। তখনই কিন্তু আমরা যেটা জেনেছিলাম যে এই মামলায় মোট 5টি অভিযোগ আনা হয়েছে এবং সারা বাংলাদেশে জুলাই আগস্টে যে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছে, 1400-র উপরে যে ছাত্র জনতা নিহত হয়েছে, চিফ প্রসিকিউটর বলেছেন সকল হত্যাকাণ্ডের, প্রতিটি হত্যাকাণ্ডের দায় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে বর্তায় এবং সেই জন্য কিন্তু তাকে নির্দেশদাতা হিসাবে আজকে অভিযোগ দাখিল করা হয়েছে। শুধু নির্দেশদাতাই নন, তিনি পরিকল্পনাকারী, তিনি একই সাথে উস্কানিদাতা। মোট 5টি অভিযোগ আনা হয়েছে এবং এইখানে 3 জন আসামির কিন্তু সমান অপরাধ, অর্থাৎ তারা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন জুলাই আগস্টে। এবং জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রাম ছিল সেই আন্দোলনকে নিবৃত্ত করতে, নির্বিচারে গুলি করতে তারা নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ মোতাবেক এইভাবে মানুষজনকে হত্যা করা হয়েছিল, এমনই অভিযোগ আনা হয়েছে। এখন এইসব অভিযোগের উপর শুনানি হওয়ার পর আমরা বুঝতে পারবো যে আসলে এইসব অভিযোগ উপর গঠন হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তখনই বিচার শুরু হবে এবং বিচার শুরু হওয়ার পর উভয় পক্ষের যুক্তিতর্ক হবে, শুনানি হবে, তারপর রায় হবে। রায়ের পরে আমরা বুঝতে পারবো যে আসলে কে সত্যিকার অর্থে দোষী। তো আজকে কিন্তু এই মামলার প্রথম ট্রাইব্যুনালে কোনো মামলার বিচার কাজ সরাসরি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে, যা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানা হয়েছে এবং আমাদের যে আপনার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও কিন্তু জানিয়েছেন। তো এই হচ্ছে আজকে এখন প্রক্রিয়া, কিছুক্ষণ পরে শুনানি শুরু হবে। জাবেদ, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এবার যাচ্ছে সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, আদালতের কার্যক্রম তো বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হওয়ার কথা ছিল, সেটার কি হলো এবং কি খবর আছে আপনার কাছে? আপনাকে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী জানিয়েছিলেন যে চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে এবং বাংলাদেশ টেলিভিশন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সেই অনুমতিটি পেয়েছেন এবং সেই অনুমতিটি পাওয়ার পরবর্তী কার্যক্রম হচ্ছে তারা সেখানে কিন্তু প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো কিন্তু করে রেখেছেন। সকালে আমরা খবর পেয়েছি ভেতরে যেই চিফ প্রসিকিউটর সহ যে অন্যান্য প্রসিকিউটর রয়েছেন তারা যে কথাগুলো বলবেন সেগুলো অডিওগুলো পাওয়া যাবে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয় না। আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একটি স্পর্শকাতর মামলা বা এই ধরনের একটি বিশেষ মামলা কি সরাসরি সম্প্রচারের ঘটনা কিন্তু এবারই প্রথম ঘটতে যাচ্ছে, যেখানে ট্রায়াল অব অ্যাবসেন্সিয়া করছে। বিশেষ করে যে এখানে শেখ হাসিনা তিনি কিন্তু অনুপস্থিত রয়েছেন, বাকি দুজন যে আসামি রয়েছে তার ভিতরে আরেকজন অনুপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং একজন মাত্র আসামি তাকে কিন্তু এখানে ওঠানো হয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি সাবেক আইজিপি ছিলেন, তার অনুপস্থিতিতে এবং বাকি দুজনের অনুপস্থিতিতে এখানে আদালতে মামলা চলবে। সেক্ষেত্রে তাদের জন্য কোনো কৌশলী সরকার নির্ধারণ করে দেয় কিনা সেটিও কিন্তু দেখবার বিষয় রয়েছে। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই যে ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার লক্ষ্যে বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয়, সারা বিশ্ব যেন দেখতে পারে এবং এখানে প্রসিডিংয়ের যেই কার্যক্রমগুলো রয়েছে, যেটি কিছুক্ষণ আগে সহকর্মী বলছিলেন যে কগনিজেন্সের মাধ্যমে যে আদালতের প্রক্রিয়া শুরু হওয়া, সেই প্রক্রিয়া শুরুর মাধ্যমে দুপক্ষের যে শুনানি হবে সেই দুই পক্ষের শুনানির মাধ্যমে তার বিরুদ্ধে যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি কমান্ড, বিশেষ করে তার বিরুদ্ধে যে হত্যার অভিযোগ, সরাসরি হত্যা করার অভিযোগ,
এবং তার বিরুদ্ধে উস্কানির প্ররোচনা এবং অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি যে এর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে এবং প্রত্যেকটি মামলায় কিন্তু তাকে আসামি করা হয়েছে, প্রায় বেশিরভাগ মামলায় এই ট্রাইব্যুনালের। তো এই ছিল সর্বশেষ অবস্থা। 12টায় মামলায় শুরু হচ্ছে এখন। তো আপনাকে নিশ্চয়ই পরবর্তী খবর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কাকলি। সাদেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। আপিল বিভাগ প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় দেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্টের 3 সদস্যের বেঞ্চ। পরে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনা স্টেজে ওটা স্টে হয়ে গিয়েছিল। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিয়েছে আপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদ ঘনিয়ে আসায় খাগড়াছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে ছোট ও মাঝারি ধরনের গরুর চাহিদা বেশি। দুশ্চিন্তায় আছে বড় গরুর বিক্রেতারা। অন্যদিকে এখনও কোরবানির রং লাগেনি কুষ্টিয়ার হাটগুলোতে। এবার হাটে ঢাকার ব্যবসায়ীদের আনাগোনা কম দেখা যাচ্ছে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। খাগড়াছড়ি জেলার 26টি কোরবানির হাট এখন বেশ সরগরম। জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে স্থানীয় কৃষক, খামারি এবং ব্যবসায়ীরা গরু নিয়ে আসেন হাটে। কৃষক ও খামারিরা জানান, গত বছরের তুলনায় এবছর ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। আর ক্রেতাদের কাছে এবছর ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। গরু আনছি মনে করেন 10টা, এখন গরুর দাম কম, সবকিছু বাজারের দাম বেশি, এজন্য বিক্রি করতে পারতেছি না আর কি। 2 লক্ষ টাকার উপরে আমার পাওয়ার কথা, এখন আমি পাইছি শুধু 1.5 লক্ষ টাকা। মানে গোটা বাজার ঘুরে পরে এটা সাইজ হচ্ছে আর কি, পরে এটা কিনছি আর কি। জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, চলতি বছর 9টি উপজেলায় 19,160টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। স্টেরয়েড জাতীয় যদি ওষুধের মাধ্যমে মোটা তাজাকরণ করে থাকে আমরা সেগুলো আইডেন্টিফাই করব, এবং কোনো ধরনের ডিজিজড অ্যানিমাল থাকে আমরা তাহলে সেটাও আইডেন্টিফাই করব। কোরবানির পশুবাহী ট্রাক সহ বিক্রেতাদের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হয়রানির শিকার হতে না হয় এবং জাল টাকার ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন কাজ করছে। অনেক সময় অজ্ঞান পার্টি, মলম পার্টি এদের প্রাদুর্ভাব ঘটে, এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। পাশাপাশি জাল টাকা শনাক্ত মেশিন সেগুলো আমরা দিয়ে দিচ্ছি থানায় থানায়। অন্যদিকে কুষ্টিয়ার পশুর হাটগুলোতে আশানুরূপ বিক্রি হচ্ছে না, মিলছে না কাঙ্ক্ষিত দামও। এতে হতাশ কুষ্টিয়ার খামারিরা। ঢাকা ও চট্টগ্রামের ব্যাপারীরা এসব হাটে কম আসায় বড় গরু বিক্রি হচ্ছে কম। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার 18,500 খামারে প্রায় 2 লাখ গরু, ছাগল ও মহিষ প্রস্তুত করা হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।